হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ম্যাচ। আফগানিস্তান ইংল্যান্ড ম্যাচটা এবারকার চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ম্যাচ তো বটেই, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সেরা ম্যাচ কিনা সেই তর্ক কয়েকদিন পরেই শুরু হতে পারে। কি চমৎকার! দিল্লির পরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আরও একটা আফগান রূপকথার জন্ম আমরা দেখলাম। আফগানিস্তান টিকে রইল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বাংলাদেশ পাকিস্তানের মতন টপ ফেভারিট ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড় এখানেই শেষ হলো। স্বাগত জানাচ্ছি এনিগমা টিভির ই স্পোর্টসে। মাহাদি আপনাদের সাথে আছি, আর প্রতিদিনের মতনই আমার সাথে আছেন সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট আবু হুরাইরা তামিম। তামিম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এবং আমার সাথে আছেন আমার অত্যন্ত পছন্দের এম কায়সার, সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, ক্রিকেট অ্যানালিস্ট। কায়সার ভাই, হোয়াট আ ম্যাচ। আমার মনে হচ্ছে যে একটা সময় হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতন একটা অবস্থা তৈরি হয়েছিল। ধন্যবাদ মাহাদি, আপনিও আমার খুব প্রিয়। আর ম্যাচ প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে আপনি যেভাবে ইন্ট্রোডাকশনটা দিলেন সেটার সাথে একটু দ্বিমত আমি করব। সেটা হলো যে কালকের এই ম্যাচটা কোনো সন্দেহ নেই দুর্দান্ত একটা ম্যাচ ছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সর্বসেরা ম্যাচ কিনা সেটা যদি আপনি কাউন্ট করতে বলেন তাহলে আমি মনে করি যে কার্ডিফে বাংলাদেশ যে নিউজিল্যান্ডকে হারিয়েছিল, দ্যাট ওয়াজ দ্য ফ্যান্টাস্টিক ম্যাচ। কেন ফ্যান্টাস্টিক ম্যাচ? ম্যাচের পরিস্থিতি অনুযায়ী 33 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পর আপনি 268-এর মতো রান চেস করে জিতে গিয়েছেন, 2জন সেঞ্চুরি করেছিল বাংলাদেশের। তো সেটাও কিন্তু একটা বাংলাদেশ কার্ডিফে একটা রোমান্টিক ক্রিকেটের কাব্য লিখেছিল। এই কারণে আমি এখন পর্যন্ত আপনি এই ম্যাচের সাথে তুলনায় যদি যেতে বলেন তাহলে আমি কিছুটা হলেও এগিয়ে রাখবো বাংলাদেশে নিউজিল্যান্ডের সেই ম্যাচটাকে। ফিরি এই ম্যাচ প্রসঙ্গে। দেখুন, এই ম্যাচে আফগানিস্তান জানতো যে তাদেরকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে দে মাস্ট হ্যাভ টু উইন দিস ম্যাচ, কারণ এর পরের ম্যাচটা জিতলেও আপনি আরেকজন দলের উপর কিন্তু নির্ভর করতে হতো আপনাকে যে জিততে পারবেন কি পারবেন না। সো তারা এটা খুব ভালো মতো জানতো, এবং আগের ম্যাচটা তারা যেহেতু বৃষ্টির কারণে সমস্যায় পড়েছিল, সব কিছু মিলে এক ধরনের জটিলতার মধ্যে ছিল, এবং তারা জানতো যে এই জটিলতা থেকে বেরিয়ে আসতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচটাকে তাদেরকে জিততেই হবে। এবং গ্রুপে যে কটা দল রয়েছে সেই কটা দলের মধ্যে ইংল্যান্ডকে তারা কিন্তু টার্গেট করেছিল। কেন টার্গেট করেছিল? এর আগে 2023 বিশ্বকাপে দিল্লিতেও কিন্তু ইংল্যান্ডকে হারিয়েছিল আফগানিস্তান। ওই বিশ্বকাপে তারা সেমিফাইনালে যেতে পারেনি, কিন্তু তারা একটা সিগনেচার ইফোর্টসটা রাখতে পেরেছিল। হয় কি, যখনই আপনি এরকম বৈশ্বিক আসরে বড় কোনো দলকে, যেভাবে আপনি বললেন যে ইংল্যান্ড এই টুর্নামেন্টের টপ ফেভারিট হিসাবে খেলতে নেমেছিল, তো টপ ফেভারিটকে যখন আপনি হারিয়ে দিবেন তখন নিশ্চিতভাবে আপনি হয়তো শিরোপা জিতবেন না, কিন্তু আপনি নিশ্চিতভাবে এই পুরো প্রক্রিয়া টুর্নামেন্টের মধ্যে আলোচনার শীর্ষে চলে আসবেন। এবং এই কারণে এখন পর্যন্ত এই ইংল্যান্ড এবং আফগানিস্তানের এই ম্যাচটাকে ঘিরে আফগানিস্তানের যে উত্থান, এটাকে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আমি কালকে এই ম্যাচের পরে অনেক ক্রিকেট বিশ্লেষকের কথা শুনছিলাম, তারা বলছিলেন যে গত 10 বছরে আফগানিস্তান যেরকমভাবে টেস্ট ক্রিকেট শুধু না, আপনি ওয়ানডে ক্রিকেটে যেরকমভাবে টি-20তেও যেভাবে উন্নতিটা করেছে, সেই উন্নতিটা তাদের চোখে পড়ার মতো। সব কিছু মিলে এই ম্যাচে তারা কম্প্যাক্ট ক্রিকেট খেলেছে, ব্যাটিংটা যেরকম করার কথা ছিল 100% সেরকম ব্যাটিং হয়েছে, এবং এত রান করার পরে সে রান ডিফেন্ড কীভাবে করতে হবে সেটা দুর্দান্ত হয়েছে, ফিল্ডিংটা চমৎকার হয়েছে। ফ্রি ব্যাটিংয়ের প্রসঙ্গে ইব্রাহিম জাদরান, তিনি কিন্তু এই টুর্নামেন্টে খেলতে আসার আগে 1 বছর কোনো ক্রিকেট খেলেননি। গত মার্চের ইনজুরিতে পড়ার পর মার্চ থেকে কোনো ধরনের ক্রিকেটে খেলেননি। আগের ম্যাচে খেলেছিলেন, রান ভালো করতে পারেননি, কিন্তু খুব সম্ভবত ওয়ানডেতে 35 বা 36টার মতো ওয়ানডে ম্যাচ খেলেছেন। এটি তার 6ষ্ঠ সেঞ্চুরি। জাস্ট এই হিসাবটা আমি এই কারণে 2023 বিশ্বকাপেও সেঞ্চুরি করেছিলেন, রাইট, আমি এই হিসাবটা দিলাম এই কারণে যে দেখুন, মাত্র 36 বা 35টা একটা ওয়ানডে খেলার পর একটা ক্রিকেটার যখন আপনি 6টা সেঞ্চুরি করবেন এবং 1 বছর পরে ফিরে এসে নিজেকে প্রমাণ করবেন, তাও প্রমাণটা কি 177 রান করেছেন, যে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর। সো এটা একটা দুর্দান্ত ব্যাটিংটা হয়েছে, কোনো সন্দেহ নেই। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি একদম দাপুটে ব্যাটিং করেছেন। তার চেয়েও বড় বিষয়টা হলো যে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, ক্রিকেট ইজ এ টিম গেম। একজন যদি ভালো পারফর্ম করেন, আপনি দেখবেন যে হয়তো আপনি ইন্ডিভিজুয়ালি জিতবেন, দল হিসেবে জিতবেন না। কিন্তু এই ম্যাচে আফগানিস্তানের বাদবাকি ব্যাটাররাও কিন্তু দুর্দান্ত করেছেন। আপনি 3 জন 40+ রান করেছেন, এর মধ্যে একজনের কিন্তু আপনার হাসমতুল্লাহ শহীদি ক্যাপ্টেন, যিনি তার আপনি ব্যাটিংটা 67 বলে আপনার 40 রান। এটাকে আপনি ধরতে পারেন কিভাবে, যে ওই যে গ্রাফটিং ক্রিকেট ওই সময়টা খেলার প্রয়োজন ছিল, কিন্তু তারপরে যে 2জন হাফ সেঞ্চুরি আপনি 40 রান করেছেন, তাদের আপনি দেখুন, আপনি স্ট্রাইক রেট একজনের 150 এবং একজনের খুব সম্ভবত 200। আজমতুল্লাহ ওমর যে 31 বলে 41 করেছেন এবং নবী 24 বলে 40 রান, রাইট, মানে 200 স্ট্রাইক রেট, নিয়ারলি 200 স্ট্রাইক রেট। এটা খুব প্রয়োজন ছিল। এবং আরেকটু বিস্তারিত যাই, আপনি দেখবেন যে শেষের 10 ওভারে তারা রান করেছে 110 রান। ম্যাচটা সেখানেই তারা
ইংল্যান্ডের কাছ থেকে এক অর্থে ব্যাটিংয়ে জিতে নিয়েছিল। আর বোলিংয়ে তো আজমতুল্লাহ যেভাবে বোলিং করেছেন, দুর্দান্ত বোলিংটা হয়েছে। তবে আমি বোলিংয়ে যাব কায়সার ভাই। আমি একটু শেষ করছি, তারপরেও আমি মনে করি যে ইংল্যান্ড এই ম্যাচের জয়ের কাছাকাছি ছিল বলেই আপনার কাছে মনে হয়েছে যে এটা খুব ইন্টারেস্টিং ম্যাচ হয়েছে। তবে যদি আপনি আমাকে এক কথায় বিশ্লেষণ করতে বলেন যে ইংল্যান্ড কোথায় হারলো, আমি বলবো যে ইংল্যান্ড হেরেছে 49 নম্বর ওভারটায় আপনার মাত্র 3 রান দিয়েছেন ফজল হক ফারুকী। সেখানেই ম্যাচটা আমি মনে করি যে এক অর্থে আফগানিস্তান টোটাল গ্রিপে নিয়ে গিয়েছিল এবং শেষের যে ওভারটা, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। পুরো ম্যাচে যেরকমভাবে আজমতুল্লাহ বোলিং করেছিলেন, শেষ ওভারটাও তিনি সেই ফিনিশিংটা দুর্দান্ত দিয়েছেন। তামিম ভাই, আজমতুল্লাহ ওমর জায়ের মানে বোলিংয়ের কথা তো কায়সার ভাই বলছিলেন, আমি একটু ইব্রাহিম জাদরানের ব্যাটিংয়ের মানে গ্রাফটা এবং ট্রান্সফরমেশনটা বলবো। 146 বলে 177, ভাই তো বলেই দিয়েছে যে এটা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে কোনো ইন্ডিভিজুয়াল টপ স্কোর। এই যে তারা খেলার ট্রান্সফরমেশনটা নিয়ে গেছে, মানে আপনার স্ট্রাইক রেটের দিকে মনোযোগ রাখা, ইম্প্যাক্ট ক্রিকেট খেলা, যখন যেরকম দরকার সেইভাবে নেগোশিয়েট করা, আমরা মানে আমাদের ব্যাটাররা কেন পারে না? আমাদের ব্যাটাররা পারে না এটা আসলে এই বললে একটু আমি ভুল বলবো। আসলে আমাদের ব্যাটাররাও পারে, কিন্তু সব ক্ষেত্রে পারে না। যেমন কালকে ওমর জাই যে 177 রানগুলো, প্রথম 50 রান কিন্তু করেছে 65 বলে। 65 বলে সিচুয়েশন অনুযায়ী 3টা উইকেট পড়ে যাওয়ার পর ধরে খেলেছে। তারপরের 50 রান কিন্তু করেছে 41 বলে 100, তারপরের 50 করেছে মাত্র 28 বলে। এক্স্যাক্টলি, হ্যাঁ, রান তোলার গতিটা সে কিন্তু নিয়ম অনুযায়ী বা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কিন্তু বাড়িয়েছে। তার পাশাপাশি যেমন ধরেন যে নাজমুল হোসেন শান্ত আগের ম্যাচে উনি 77 রান করেছেন, কিন্তু যখন গিয়ার শিফটিং এর সময় এসছে তখন আউট হয়ে গেছে। বাট ইব্রাহিম জাদরানের ব্যাটিং দেখেন, এটাকে মানে স্ট্রাইক রেট বাড়িয়েছে 177 পর্যন্ত নিয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি বারবার বলি এটা শুধু একটা ম্যাচ না, এটা অঙ্কর মতো, আপনাকে হিসাব করে খেলতে হবে যে আমি প্রথম 10 ওভারে আমার যদি উইকেট না পড়ে প্রথম 10 ওভারে আমি 70 রান করব। সেখানে যদি 2টা উইকেট পড়ে যায় সেখানে আমি 70 থেকে 50-তে নেমে আসবো। সেখানে যদি 4টা উইকেট পড়ে যায় তাহলে আমার হয়তো যা উঠবে তাই আমি সেখানে ধরে খেলবো। তারপরে 10 ওভারে কিন্তু আমি 70 রান করবো, তারপরে 10 ওভারে আমি 20 থেকে 30 রান করবো, কিন্তু আমি উইকেট ধরে রাখবো। তারপরে যদি উইকেট না পড়ে আমি 70 থেকে 80 তোলার চেষ্টা করব। এইভাবেই খেলতে হবে। যেমন লাস্ট 10 ওভার যেটা বললো যে 110 রানের বেশি 113 রানের মতো তুলেছে আফগানিস্তান, যেখানে আপনার এই যে ব্যাটিংটা তাদের কিন্তু সবারই জানা আছে মোটামুটি। আর সব কিছুর মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো যেটা লেগেছে, যেটা আমরা সবসময় দেখি যে বড় দলগুলো যেটা করে, আফগানিস্তানের কালকে সেটাই দেখলাম যে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোতে যে একটা উইকেট পড়ে গিয়েছে বা একটা বড় 6 হয়েছে, একটা 4 হয়েছে, ফিল্ডিংয়ের একটু চেঞ্জ করেছে, বা তারা সিনিয়ররা নবী, রশিদ খান তারা মিলে কথা বলতেছে, সলা পরামর্শ করতেছে যে কী হলো, এটা কী হচ্ছে বা কী হচ্ছে। এই জিনিসগুলোর খুব অভাব রয়েছে আমাদের টিমের মধ্যে। আমি কিন্তু খুব কম দেখি যে আমাদের প্লেয়াররা, সিনিয়র প্লেয়াররা বা অধিনায়ক কারোর সাথে বেশি কথা বলতেছে। একটা 4 খেলো বা একটা ছক্কা খেলো বা একটা আউট হলো, তখন যে কথা বলবে তাদের নিজেদের মধ্যে, এই জিনিসটা আমি কিন্তু খুব কম দেখি আমাদের বাংলাদেশ টিমের মধ্যে। রাইট, এক্স্যাক্টলি। বাংলাদেশ টিমের মধ্যে যে জিনিসটা কম দেখা যায়, আফগানিস্তানের উত্থানের গল্পটা বলছিলেন যে রেসিরেকশন অফ আফগানিস্তান, মানে প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টেই আফগানিস্তান একটার চার একটা ভালো খেলছে, মানে তাদের প্রোগ্রেসটা অনেক চোখে পড়ার মতন। এবং টুর্নামেন্ট শুরুর আগে আমি রিকি পন্টিংয়ের একটা মন্তব্য করবো, তিনি বলছিলেন আফগানিস্তান ডার্ক হর্স, এবং ডেফিনেটলি সেটার একটা ছোট্ট ডেমনস্ট্রেশন আমরা দেখলাম। কোনো সন্দেহ নেই আফগানিস্তান, দেখুন আপনি যে দল আপনি গত টি20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল, এবার বিশ্বকাপে আপনি টপ ফেভারিট একটা দলকে হারিয়ে দিয়েছে, এবং যে কায়দায় খেলছে তাতে আপনি তাদেরকে কিন্তু বলতে পারবেন না যে এটা আপনার হঠাৎ করে তারা জিতে গিয়েছে, তারা একটা প্ল্যান মাফিক জিতেছে। সো আপনাকে ক্রিকেটে যদি জিততে হয়, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি নিজেকে প্রভাবটুকু রাখতে হয়, আধিপত্যটুকু দেখাতে হয় এবং নিজেকে যদি প্রমাণ করতে হয়, তাহলে আপনাকে এরকমভাবে ধীরে ধীরে এগোতে হবে এবং প্ল্যান অনুযায়ী এগোতে হবে। ভাই, মানে সুযোগ সুবিধা অন্য সব ফ্যাসিলিটির দিক থেকে আফগানিস্তান সম্ভবত বাংলাদেশের চেয়ে মানে 50 গুণ পেছনে থাকবে, 50-রও বেশি হতে পারে আমার কাছে মনে হয় সব দিক থেকে। তারপরে আফগানিস্তান এত সীমাবদ্ধতার মাঝখান থেকে এই যে দুর্দান্ত ক্রিকেটটা খেলছে, পার্থক্যটা কোথায় তৈরি হয়? পার্থক্যটা মানসিকতায় এবং জেদ এবং আপনি এই যে পরিশ্রম, এই সব কিছুকে একসঙ্গে যোগ করার যে অনুষঙ্গটা, সেটা আফগানিস্তানের মধ্যে খুব চমৎকার রয়েছে। আফগানিস্তানের দেখুন, আফগানিস্তানের যে কয়জন ক্রিকেটার ইন্টারন্যাশনালি খুব ভালো রিকগনাইজড, তারা কিন্তু আপনি হঠাৎ করে দেখবেন যে রিকগনাইজড হয়েছেন তা কিন্তু না, তারা কিন্তু খেলে প্রমাণ করে তারপর হয়েছেন এবং টিকে রয়েছেন। এই টিকে থাকাটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আইপিএল যখন হয় অথবা বিগ ব্যাশ হয়, এখানে দেখবেন যে আপনি আফগানিস্তানের ক্রিকেটারদের জন্য আলাদা করে একটা সেগমেন্ট থাকে এবং তাদেরকে দলে টানার জন্য একাধিক ক্রিকেটার সুযোগ পান এবং তাদেরকে দলে টানার জন্য কিন্তু আপনার হুড়োহুড়ি পড়ে যায়। কিন্তু আপনি এখন আইপিএলে
বাংলাদেশের আগে সাকিব আল হাসান ছিলেন এবং তারপরে আর কোনো ক্রিকেটারের নাম দেখেছেন? এবং সামনের সময়টা দেখবেন আপনি বাংলাদেশ থেকে আর কোনো ক্রিকেটার হয়তো এরকম বৈশ্বিক আসরে বা আইপিএল বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যেগুলো রয়েছে সেখানে সুযোগটা পাবেন না। এর কারণটা হলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অনেক বেশি মাত্রায় পেশাদারিত্ব দেখায়, সেখানে কোনো ধরনের আবেগের ছিটে নেই। এখানে তারা চিন্তা করে যে আমি যে ক্রিকেটারকে নেব সেই ক্রিকেটার পিছনে যে ইনভেস্টটা করব সেটা আমার উঠে আসবে কিনা। আপনি দুভাবে উঠে আসে, একটা হলো যে আপনি সরাসরি ফিনান্সিয়ালি উঠে আসে, আরেকটা হলো যে সে পারফরমেন্স করে পুরো দলটার মধ্যে সেই ইম্প্যাক্টটা নিয়ে আসতে পারে। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আফগানিস্তানের যে কয়জন ক্রিকেটার রয়েছেন আপনি দেখুন, মোহাম্মদ নবী এবং মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে বয়সের পার্থক্য কিন্তু খুব একটা নেই, না একদমই না। কিন্তু তারপরে দেখুন এই বয়সে নবী যেভাবে পারফর্ম করছেন, সো মোস্ট ইম্পর্টেন্ট থিংটা হলো যে দিন শেষে আপনি পারফরমেন্সটা কেমন করছেন। আফগানিস্তান সেই জিনিসটা খুব ভালো মতো করে দেখিয়েছে। আমি 2005 সালে আফগানিস্তানের একটা রিপোর্ট পড়ছিলাম, খুব সম্ভবত আমি নিজেও রিপোর্টও করেছিলাম সেটা, যে আফগানিস্তানে কিন্তু কোনো ফুটবল মাঠ নেই, তারপরেও তারা ফুটবল খেলে। যে দেশে কোনো ফুটবল মাঠ নেই তারপরেও তারা ইন্টারন্যাশনালি ফুটবল খেলছে। আপনি এটার অর্থটা বুঝতে পারছেন যে কতখানি জেদ এবং ইচ্ছা শক্তি থাকলে তারা করতে পারে। আরেকটু এবার ক্রিকেটে ফিরি, আফগানিস্তান কিন্তু এখন পর্যন্ত নিজের দেশে কোনো ক্রিকেট ম্যাচ, ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ খেলতে পারেনি। কোনো দেশ আফগানিস্তানে যায় না, তারা অন্য দেশে গিয়ে খেলে। তার মানেটা হলো যে তারা কিন্তু এই জিনিসটা জেনে গিয়েছে যে যার হোমে খেলার সুযোগ নেই, তারা অন্য একটা নিরপেক্ষ ভেন্যুকে হোম ইন্ডিয়া না হলে দুবাইতে খেলে, রাইট, দেরাদুনে খেলে অথবা দুবাইতে খেলে অথবা আরব আমিরাতের যে কোনো মাঠে তারা খেলে। তাদের নিজস্ব কোনো ক্রিকেট ভেন্যু নেই, তাদের নিজস্ব কোনো ক্রিকেট ফ্যাসিলিটিস সেরকমভাবে নেই, তারা প্র্যাকটিসও করে দেশের বাইরে, অথচ তারা মাঠে জিতে যাচ্ছে। দ্যাট মিনস আমি যেটা বললাম যে আপনাকে ইচ্ছা শক্তিটা এবং নিজেকে প্রমাণ করার তাগিদটা, এর সঙ্গে আপনি একটা শব্দ যোগ করতে পারেন, সামর্থ্য। প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভার স্ফুরণ যদি আপনি ঘটাতে না পারেন তাহলে সেই সামর্থ্য আপনার কোনো লাভ নেই। এই জিনিসটা কি কায়সার ভাই ন্যাচারাল এবিলিটি, যে তারা ন্যাচারালি আসলে এই এবিলিটিটা পেয়েছে ভালো বেটার ক্রিকেট খেলার জন্য, যেটা আমরা পাই না? দেখুন, আমি মনে করি যে প্রত্যেক মানুষের মধ্যেই ন্যাচারাল অ্যাবিলিটি রয়েছে। বিষয়টা হলো যে আপনি প্রাকৃতিকভাবে পাওয়া সেই সম্পদটাকে নিজের মধ্য থেকে কিভাবে কাজে লাগাবেন। এমন অনেকে রয়েছেন যে আপনি শুয়ে বসে দিন কাটিয়ে দেন, আবার অনেকে রয়েছেন কিন্তু যার সময়টা শুরু হয় আপনি সূর্য ওঠার সময় থেকে। সো এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। প্রকৃতি তো আপনাকে সব কিছু দিয়েছে। একজন মানুষকে যখন জন্ম নেয় তখন প্রকৃতির মানে একই জিনিস নিয়েই কিন্তু সবাই জন্ম নেয়। বিষয়টা হলো যে আপনি সেটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন। আফগানিস্তানের ক্রিকেটাররা সেটা খুব ভাবে কাজে লাগিয়েছে, আমাদের ক্রিকেটাররা সেটা কাজে লাগাতে পারেনি। আমাদের ক্রিকেটাররা ম্যাক্সিমাম সব, আমি বললে একটু কড়াভাবে বলা হবে, আমাদের ক্রিকেটাররা একটু ভালো পারফরমেন্স করেন তারা দেখবেন যে আপনি ওই গ্যালারি শো একটা বেশি করার চেষ্টা করেন এবং চুল আছড়ানোটা বেশি চিন্তা শুরু করে দেন। তো আপনি চুল আছড়ানোর চেয়ে বেশি চিন্তা করার চেয়ে আপনাকে ব্যাটিংটা আপনার কত পারফেক্ট হচ্ছে, বোলিংটা কত পারফেক্ট হচ্ছে সেই জিনিসটা করতে হবে। ফ্যাশন আপনার অবশ্যই দরকার, কিন্তু আপনি আগে আইকন হয়ে তারপরে আপনি এই কাজগুলি করবেন। কিন্তু আমাদের এখানে একটা দুটো ম্যাচ বা একটা দুটো সিরিজ কেউ একটু ভালো খেলার পর মনে করেন যে আমি বোধহয় ইনডিসপেন্সিবল হয়ে গেছি, আমি বোধহয় অপরিহার্য হয়ে গেছি, আমি বোধহয় অটোমেটিক চয়েস। এই যে টেন্ডেন্সিটা বা মানসিকতা যখনই ঢুকে যায় তখন আপনি আর সামনে বাড়তে পারবেন না। আপনাকে আপনার যে শক্তিটা রয়েছে সেই শক্তিটাকে এই অপরিসীম শক্তিটাকে আপনাকে কাজে লাগাতে হবে এবং অবশ্যই আপনাকে প্রতিদিন এনহ্যান্স করতে হবে, উন্নতি করতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি উন্নতি বোধহয় আমি 70 পেয়েছি আর আমার দরকার নেই, কিন্তু 70 যখন আপনি পেয়েছেন তখন আপনার পিছনে যারা রয়েছে তারা দেখবেন 71, 72, 73 পেতে শুরু করবে, তখন আপনার এই 70 কোনো কাজে লাগবে না। বাংলাদেশের ক্রিকেট এখন সেই পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমরা কিন্তু 70-এ ছিলাম, কিন্তু আফগানিস্তান আমাদেরকে টপকে গিয়ে এখন 72, 75, 80-তে চলে গিয়েছে। এর কারণে আমাদের সঙ্গে তাদের ক্রিকেটের পার্থক্যটা জাস্ট এইভাবে আপনি যদি হিসাবটা করেন তাহলে দেখবেন যে আফগানিস্তান অনেক পরে ক্রিকেট শুরু করে অনেক এগিয়ে যাচ্ছে আর আমরা অনেক আগে ক্রিকেট শুরু করে নিচে নেমে যাচ্ছি। রাইট তামিম ভাই, যে কথাটা একদম মানে খুবই স্পষ্টভাবে কায়সার ভাই বলেছে যে হঠাৎ করে আপনি যখন স্টার হয়ে যাচ্ছেন, মানে বাংলাদেশে ক্রিকেটে স্টার হওয়ার তো অন্যান্য দেশের তুলনায় সহজ। স্টার হচ্ছেন, আপনার ব্যাংক ব্যালেন্স ভালো হচ্ছে, আপনি একটা দামি গাড়ি কিনছেন, আপনি ফ্ল্যাট কেনার সুযোগ পাচ্ছেন, অন্য যে কোনো মানে বাংলাদেশের যেই অন্য সেক্টরে যেই সব জব আছে সেই জায়গার তুলনায় ক্রিকেট মনে হয় আমার কাছে যে আপনাকে বেশি রেভিনিউ দেয়। তো একটা ইয়াংস্টার যখন এই রেভিনিউ আর্ন করে দেশের পার্সপেক্টিভে এই কনটেক্সটে, তখন কি তার মধ্যে সেই লাক্সারিটা চলে আসে যে আমি তো অনেক কিছুই পেয়ে গেছি, আর কি লাগে, এরকম ব্যাপারটা আছে? আমার কাছে মনে হয় এরকম হয়। এবং একটা জিনিস খেয়াল করবেন যে ন্যাশনাল টিমে ঢুকলেই কিন্তু আপনার মাঠে নামার সাথে সাথে দেখবেন যে কলার উঁচু করে দেয়, চুলের স্টাইল বেড়ে যায়, যেটা কায়সার ভাই বললো। আমার যদি ক্ষমতা থাকতো আমি কলারলেস জার্সি দিতাম, গোল গলা। ধ্যান ধারণা কলারের দিকে, যে আমার কলার ঠিক আছে কিনা, আমাকে সবাই দেখতেছে কিনা, আমার 32টা ক্যামেরা আমার দিকে কিনা,
ও তো ক্যাচ ধরার আগে ড্রাইভ দেয়, আবার গ্যালারি শো। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার একটু বেশি ব্যস্ততা সেগুলো তো আছে, সেগুলো সবাই করে কম বেশি, বাট সেগুলো তো নাই গেলাম, মাঠের খেলাতেই থাকলাম। আপনার মাঠের খেলা যখন আপনি গ্যালারি শো করতে যাবেন, ড্রাইভ দিবেন ধরার আগে, তখন তো বল নিচে দিয়ে চলে যাবে। এই দিকগুলো আমাদেরকে শুধু খেলা খেললেই হবে না, এই দিকগুলোও খেয়াল রাখতে হবে। আপনাকে সব কিছু মিলিয়ে যদি করতে হয় তখন আপনি এটা পারবেন। আরেকটা বিষয় হলো যে টুর্নামেন্টের আগে হাসমতুল্লাহ বলেছিল, কিন্তু আমরা গত টুর্নামেন্টে কি করেছি সেটা আমরা এখন মনে রাখিনি, বা এটা মনে রেখে এই খেলাতে আমি এটা প্রভাব পড়তে দেবো না। আমরা সামনে কি করব সেটাই বিষয়। আমরা কিন্তু এখানে একটি কাপ জয় করতে এসেছি, আমরা আর শুধু অংশগ্রহণ করতে আসিনি। তার কথা এবং কাজে কিন্তু মিল রেখেছে সে এখন পর্যন্ত। আমাদের শান্তও তো বলেছে যে উনি জিততে গিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। শান্তর আগেও অনেকে বলেছে, উনি কি বিশ্বাস করে বলেন? মানে শান্তর আগেও অনেকে বলেছে, সেগুলো আসলে কোনো প্রতিফলন আমরা এই পর্যন্ত দেখতে পাইনি, যার জন্য এখন কথা বললে না আমাদের কাছে যেন কেমন লাগে একটু, যে আমরা আসলে এই কথাগুলো না বলে আমরা যদি বলি যে ভালো খেলবো, সেটাও আমার কাছে এখন লাগবে যে আমরা ভালো খেলার ধরনটা কি। ভালো খেলার ধরনটা হলো যে আপনি কাছাকাছি ফাইট করে হারবেন, কিন্তু এত ডিফেন্সে হারলে সেটা ভালো খেলাও বলে না। এই জন্যই কিন্তু এত সমালোচনা হচ্ছে। এই বিষয়গুলো আসলে খেয়াল রাখা দরকার। কাজের ভাই, একটু ম্যাচে আবারও ফিরে আসি। আমার কাছে মনে হয় যে 325 লাহোরের গদ্দাফি খুব বড় স্কোর না। ইংল্যান্ডের যে ব্যাটিং লাইন আপ, স্পেশালি একদম শেষ পর্যন্ত আদিল রশিদ, মারকুড, বোথ আর ভেরি হ্যান্ডি। আমরা দেখেছি তারা কুইক রান করতে পারেন, তাদের ব্যাটিংয়ে ফায়ার পাওয়ার আছে। সেই হিসাবটা মিলল না। আপনার কাছে কি মনে হয় যে 46 ওভারে যখন জোরুট আউট হয়ে গেলেন 120 রান করে, সেখানেই ম্যাচের মানে লাইনটা চেঞ্জ হয়ে গেল? সেটা তো অবশ্যই। কারণটা হলো যে জো রুট একজন সেট ব্যাটসম্যান ছিলেন, এবং এই ধরনের আপনি যখন 300+ রান চেস করে জিততে চাইবেন, তখন একজন ক্রিকেটে যেটাকে বলা হয় এডুকেটেড ব্যাটসম্যান, এবং যে যার রান করাটাই মানে ব্যাটিং করাটাই যার মূল কাজ, সেরকম মূল ব্যাটার কিন্তু ছিলেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে মারকুডকে আমি কিন্তু সেরকমভাবে অলরাউন্ডার কোটায় রাখবো না। হ্যাঁ, হি ক্যান ব্যাট, বাট ওইরকম একটা সমীকরণ মিলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সামর্থ্য তার আছে। আমরা বিভিন্ন সময় দেখেছি 6 বলে 13 একটা 6 মেরে দিলে আসলে খেলা অনেকটা ক্লোজ হয়ে যায়। রাইট, সেটা কিন্তু তিনি হয়তো আপনি 5টা ম্যাচ খেললে একটা ম্যাচে করতে পারেন। তো এই ম্যাচগুলো হয়েছিল যে সেই ম্যাচের মধ্যে পড়েনি, এটা ওই 5টা ম্যাচের মধ্যে বাকি 4টা ম্যাচের মতোই হয়েছিল। এবং আমি যেটা বলবো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা ছিল আপনার যেটা বললাম যে 49 ওভারে আপনার 12 বলে 16 রান, হাতে 2 উইকেট রয়েছে। ভেরি ইজি ইকুয়েশন। আপনি এমন না যে আপনাকে ছক্কা হাঁকাতে হবে। 12 বলে 16 রান, দ্যাট মিনস আপনি সিঙ্গেল নিলে হবে, এবং একটা বাউন্ডারি যদি আপনি আদায় করতে পারেন তাহলে কিন্তু ম্যাচ আপনার হাতে চলে আসবে। কিন্তু ওই ওভারটায় ফজল ফারুকি আপনার মাত্র 3 রান দিয়েছেন। আমি মনে করি যে সেখানেই ইকুয়েশনটা অনেক বদলে গিয়েছে। যখনই আপনি সেই ইকুয়েশনটা বদলে গিয়েছে, দ্যাট মিনস আপনার 6 বলে 13 রান দরকার। 6 বলে 13 রান দরকার, দ্যাট মিনস ইউ নিড বিগ 2 রান দরকার। ইউ নিড এ 6 or 4 টু উইন দ্য ম্যাচ। সো এখানে আপনার সিঙ্গেল নিলে চলবে না। যখনই আপনি একটা সিঙ্গেল নেবেন, তার মানেটা হলো যে সেটা ডট বল হিসাবে কাউন্ট হবে, এবং সেই প্রেশারে ইংল্যান্ড পড়ে গিয়েছিল। তারপর আমি বলবো যে তারা দুর্দান্ত বোলিং করেছে আফগানিস্তান, এবং এই ম্যাচ তারা জানতো যে টুর্নামেন্ট টিকে থাকতে হলে এই ম্যাচ আমাদেরকে জিততেই হবে, এবং তারা এই ম্যাচটাকেই টার্গেট করেছিল, এবং তারা তাদের টার্গেটে 100% সফল হয়েছে। সব কিছু মিলে আফগানিস্তানের যে পরের যে ম্যাচটা রয়েছে, এখন যে ইকুয়েশনে তারা দাঁড়িয়ে রয়েছে, তাতে আপনি এই গ্রুপ থেকে আফগানিস্তান, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, এই যে কোনো দুটো দল কিন্তু সেমিফাইনালে যেতে পারে। সাউথ আফ্রিকার সামনে বড় সুযোগটা রয়েছে, কারণ তাদের রান রেট ভালো রয়েছে। বৃষ্টিতে কোনো কারণে ম্যাচটা যদি বাতিল হয়ে যায় পরের ম্যাচটা, তাহলে আফগানিস্তান ঠকে যাবে। কিন্তু আফগানিস্তানকে যদি সেমিফাইনালে যেতে হয়, তাহলে পরের ম্যাচটা তারা জিততে পারে। এবং আফগানিস্তান এখন যে ফর্মে রয়েছে, যে মানে স্টাইলের ক্রিকেট খেলছে, এবং এই উইকেটের সাথে তাদের যেরকমভাবে সাদৃশ্য রয়েছে, তাতে আমি মনে করি যে আফগানিস্তান যদি সেমিফাইনালে চলে যায়, আমি কিন্তু অবাক হব না। আর আফগানিস্তানের উত্থানের অন্যতম আরেকটা কারণ হলো, আপনি মাহাদি দেখবেন যে আফগানিস্তান কোনো একজন তাদের আপনার যে টিম ম্যানেজমেন্ট বা কোচিং প্যানেল রয়েছে, সেই কোচিং প্যানেলে কিন্তু বারবার কিন্তু আপনার চেঞ্জ আনে পরিস্থিতি বুঝে। আপনি দেখুন পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার আফগানিস্তানকে এক অর্থে কোচিং প্যানেলে ছিলেন। ওমর গুল ছিলেন, আপনি আকিব জাভেদ ছিলেন, আপনি মোহাম্মদ ইউনুস খান ছিলেন। সো এই ক্রিকেটাররা হয় কি যে এরা তো ম্যাচ উইনার ক্রিকেটার, এবং আপনি এই পরিস্থিতিতে কিভাবে খেলতে হয়, কালচারালিও ভেরি ক্লোজ। মানে পাকিস্তান আফগানিস্তানের কালচারাল একটা বন্ডেজ আছে, যারা রাশিদ খানের মতন প্লেয়াররা আসলে পাকিস্তানের রিফিউজি ক্যাম্পে আসলে ক্রিকেটটা শিখেছে। সুতরাং ওই পারস্পরিক আদান প্রদানের ব্যাপারটা অনেক সহজ। যখন আপনি একজন অস্ট্রেলিয়ান বা ইংলিশ কোচ যে কোনো দলের জন্য বসিয়ে দিবেন, কালচারালিও তাদের মধ্যে যে ডিফারেন্সটা থাকে, সেই ডিফারেন্স আসলে কমিয়ে আনা কখনো কখনো বেশ কঠিন হয়ে যায়। রাইট, সেটা একটা বিষয় আছে। এবং আরেকটা জিনিস দেখবেন যে আপনি আফগানিস্তান কিন্তু পাকিস্তানকেও হারিয়েছে। সো যাদের কাছ থেকে তারা ক্রিকেটটা শিখেছে, তাদের কাছ থেকে তাদেরকে তারা ক্রিকেটে হারিয়ে দিচ্ছে। সো আফগানিস্তান যে আপনার সামনের সময়ের জন্য একটা খুবই অ্যাডভেঞ্চারাস এবং
করা একটা দল হিসেবে পরিণত Already established, আমার ধারণা, অলরেডি already এস্টাবলিশ তারা হয়ে গিয়েছে, এবং তারা যদি বড় কোনো বৈশ্বিক আসরে আপনার ট্রফি জিতে ফেলে, আই উইল নট সারপ্রাইজড, Right, এন্ড exactly. আই থিঙ্ক দে ডিজার্ভ ইট, দ্য ওয়ে দে deserve it. প্লে দ্য ক্রিকেট। তারা যেভাবে ক্রিকেটটা খেলছে তাতে একটা ট্রফি তারা যদি জিততে পারে, আপনি দেখবেন যে তাদের ক্রিকেটের চেহারাই এক অর্থে বদলে যাবে। যে দেশের ভাই কোনো ক্রিকেট মাঠ নেই, যে দেশের ক্রিকেট হোম গ্রাউন্ড নেই, তারা নিজেরা নিজের মাঠে খেলতে পারে না, আপনি আর্থিক সমস্যা রয়েছে, অনেক ধরনের জটিলতা রয়েছে, তারপরও তারা মাঠের ক্রিকেটে নিজের পারফরমেন্সটাকে 100% উজাড় করে দিচ্ছে। রাইট। আমি ভাই একটা ছোট্ট করে আপনার প্রেডিকশন জানতে চাই, একটু আর্লি প্রেডিকশন হয়ে যাবে, এটা নিয়ে আমরা আলোচনা করব। অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখবেন? অস্ট্রেলিয়া আফগানিস্তান এখন এককভাবে কাউকে ফেভারিট বলা যাবে না। রাইট। অস্ট্রেলিয়া যেরকম 352 রান চেস করে জিতে ফেলেছে, আফগানিস্তান কিন্তু 325 রান করে ম্যাচ জিতেছে। তো নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সে জিতবে। তামিম ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, কাসার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এনিগমা টিভির স্পোর্টসে আজকের এপিসোড আমরা শেষ করছি। আগামীকাল আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্পোর্টসের সাথে থাকবেন এবং অবশ্যই এনিগমা টিভির সাথেও থাকবেন। আল্লাহ হাফেজ।